আজকে সকাল থেকে জানো তো ক্যামেরাটা অন করব, অন করাই হয়নি। আজকে শরীরটা আমার খুবই খারাপ, কেন জানি না। তারপরে সকাল থেকে ধরো আর কালকে রাতে কোনো কাজ গুছিয়ে রাখিনি। সকালবেলায় ঘুম থেকে উঠে বাসন মাজলাম, ঘর ঝাড়ু দিয়া, মানে যেগুলো আর কি রেগুলারই থাকে। আর প্রচণ্ড ঘরটা নোংরা হয়েছিল, পরিষ্কার করলাম। তারপরে সকালের যে রান্না খাওয়া দাওয়া হলো, মানে আমাদের তরকারি হলো মুড়ি খাওয়ার জন্য। তারপরে আবার দেখো দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া। আজকে দুপুরের মেনুটা একদম সিম্পল। দিদিভাই দেখাও একটা পাঁচ তরকারি আর একটু মাছের তরকারি দিয়েছে। আমি আলু দিয়ে পটল দিয়ে মাছের একটা পাতলা ঝোল করেছি। আগের দিনের ডাল ছিল ফ্রিজে, আমের চাটনি ছিল। এই দিয়ে আজকে দুপুরটা আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। একদমই সিম্পল। আজকে সকাল থেকেই অনেকটা ঢিলে ছিল, তো ওই জন্য দেরি হয়ে গেছে অনেকটা। আমার গোপাল আমায় আদর করছে, তোমরা কি দেখেছো? কেউ দেখেছো? আমার গোপালের কোলে আমি শুয়ে আছি, আমার গোপাল আমায় হামু দিচ্ছে। আ ওলে বাবালে, ওলে বাবালে, আমার গোপাল আমায় কত ভালোবাসে। আহ আহ আবার আমার গোপাল আমার চুলও ছিঁড়ে দিচ্ছে। ও না, আমার গোপাল আমার চুল ছেড়ে নি, গোপালের বালায় চুলটা বেঁধে গেছে। ইয়া, এই দেখো আমার গোপাল। তোমরা দেখেছো? তোমরা কি কেউ? বাড়ি আসলেই আমার বরের সর্বক্ষণের সাথী হচ্ছে এই বাইক। আর যখন ও এখান থেকে চলে যায়, মানে 3 মাস গ্যারেজে পড়ে থাকার পরে এটার তো পুরো হাওয়া বেরিয়ে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে যায়। তারপরে এটাকে আবার নিয়ে গিয়ে গ্যারেজে দিয়ে নতুন করে হাওয়া ভরানো মানে ভীষণ একটা কষ্টকর ব্যাপার হয়ে যায়। আজকে তোমাদেরকে একটা প্রোডাক্ট দেখাবো, যে প্রোডাক্টটা একটা প্রোডাক্টের মধ্যে তোমরা তিনটে কাজ করতে পারবে। আর বিশেষ করে আমরা তো একটু লং ড্রাইভ করি, বাপের বাড়ি যাই একটু লং ড্রাইভে, তখন রাস্তার মাঝখানে অনেক সময় হাওয়া কমে যায়, সেটাতেও অনেক রকম প্রবলেম সৃষ্টি হয়। এটি হচ্ছে আগারো গ্যালাক্সি কর্ডলেস টায়ার ইনফ্ল্যাটার। তো এর মধ্যে কি কি আছে একবার তোমাদের দেখিয়ে দিই। মেন ইউনিট, 3 নজল, এয়ার টিউব, আর আছে একটা ইউএসবি কেবল। ইউজার ম্যানুয়াল দেয়া আছে যার মধ্যে রয়েছে 1 বছরের ওয়ারেন্টি। এটি হচ্ছে মেন ইউনিট। মেন ইউনিটের সঙ্গে তোমরা এই এয়ার টিউবটাকে সেট করে নেবে। তারপরে অপর প্রান্তটা যেটা আছে সেটা বাইক, কার, যাতেই দিয়ে হোক না কেন হাওয়া ভরার কাজে লাগবে। এটা এখন আমি লক করে দিলাম, এটা ক্যারি করার জন্য সুবিধা হবে। আর এখানে দেখতে পাচ্ছ ইউএসবি যে কেবিলটা দিয়েছে, এটার সাহায্যে কিন্তু এটাকে তোমরা পাওয়ার ব্যাংক হিসাবেও কাজ করতে পারবে। 4000 mAh এর ব্যাটারির পাওয়ার, তার মানে বুঝতেই পারছো। এবার চলো তোমাদেরকে দেখাই এলইডি স্ক্রিনটা কতটা বড়। তোমরা দেখতেই পাচ্ছ মাঝে সুইচটাকে একটু লং প্রেস করলেই এটা অন হয়ে যাবে। আর এই সাইডের যে সুইচটা দেখছো এটা হচ্ছে ফ্ল্যাশ, আলোটা জ্বলবে। আর একবার যদি তোমরা এটাকে চাপ দাও তাহলে দেখতেই পাচ্ছ সিগন্যাল দিচ্ছে। জাস্ট এটাকে টিপে আমি বন্ধ করে দিচ্ছি এই সাইডেরটাকে। তো এবার তোমাদেরকে দেখাই, এখানে পাশের এই কর্নারের যে সুইচটা আছে এইখানে পরপর দেখতে পাচ্ছ কার, বাইক, মোটরসাইকেল, সাইকেল, ফুটবলের জন্য কিন্তু পিএসআইটা সেট করাই আছে। তোমরা তোমাদের হিসাব মতো করতে পারো। আবার যদি কমাতে বাড়াতে চাও এখানে প্লাস মাইনাস দিয়ে তোমরা কম বেশি সেটাকে করতেই পারো। সেট করে নেওয়ার পরে মাঝের সুইচটাকে অন করে দিলেই কিন্তু চালু হয়ে যাবে। আর এই সুইচটাকেই আবার খানিকক্ষণ চেপে ধরে থাকলে আবার অফও হয়ে যাবে মেশিনটা। তো যাই হোক, এটা হচ্ছে সাইকেলের জন্য, এগুলো হচ্ছে বাড়িতে অনেক টয়েস থাকে তার জন্য। আর লাস্টের যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফুটবলের জন্য। চলো এবার তোমাদেরকে আমি বাইকে একটু হাওয়া ভরে দেখাচ্ছি। তো বাইকের জন্য এখানে 45 ছিল, তো আমি হচ্ছে একটুখানি কমিয়ে দিয়েছিলাম, মানে একটু কম করে 40 করে দিয়েছিলাম। তো এখানে জাস্ট দেখতেই পাচ্ছ এটাকে টাইট করে দেওয়া হলো। এবার অটোমেটিক এই পাঁচের সুইচটাকে টিপে দিলেই কিন্তু আমার যতটা হাওয়া ছিল গাড়ির মধ্যে সেটাও কিন্তু দেখাচ্ছিল, 17 মতো ছিল। তারপর বাড়তে 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 যেহেতু আমি 40-এ সেট করে দিয়েছিলাম আর এটা 40 হয়ে অটোমেটিক একাই কিন্তু এটা থেমে গেল। এবার যে ফুটবলের নজেলটা দিয়েছিল সেটা এর সাথে সেট করে এখন ফুটবলের মধ্যে সেট করে দেখো। আমি ফুটবলের পিএসআই হচ্ছে 8 এখানে সেট করাই আছে। ফুটবলে জাস্ট নিয়ে এলাম, এবার এটাকে অন করে দিলাম। আর কত সুন্দরভাবে এটাই হাওয়া ভরে যাচ্ছে। আমাদের বাড়িতে যেহেতু প্রত্যেকের বাড়িতেই ছোটো বাচ্চা কাচ্চা থাকে, প্রচুর টয়েস, বল আর বাইক, কার, সাইকেল এগুলো তো থাকেই না। এগুলোর জন্য আর দোকানে ছোটাছুটি করার একদমই প্রয়োজন নেই। এটাকে ফুল চার্জ দেওয়ার সময় দেখবে এলইডিতে শো করবে আর কি, চার্জ হয়ে গেলে দেখিয়ে দেবে। একটা সুন্দর ক্যারি ব্যাগ দিয়েছে যেটার মধ্যে তোমরা এগুলোকে ভরে নিয়ে এখানে ওখানে ক্যারি করতে খুবই সুবিধা হবে। ছোট্ট একটা প্রোডাক্ট, তার মধ্যে টর্চ লাইট, পাওয়ার ব্যাংক, আবার হাওয়া ভরা। বুঝতেই পারছো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে।
গুড মর্নিং। এটা হচ্ছে পরের দিন মর্নিংয়ের একটা সকাল। তো সকালে একটু এলাচ দিয়ে আর আদা থেতো করে দুধ চা খেতে বরের সাথে সাথে আমারও অভ্যাস হয়ে গেছে। মানে এত ভালো লাগছে না খেতে, কি বলবো, 500 গ্রাম করে গরুর দুধ নেওয়া হয়, পুরোটাই আমাদের চা খেতে লেগে যায়। মানে এত ভালো করে আর কি চাটা বানানো হয়। তো এবার তোমাদেরকে বলি, ছোট থেকেই আমার বলে না, প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে, কিন্তু আমি একটু আলাদা। মানে আমার এই যে নিজের একটা বাড়ি হবে, এটা একটা অনেক অনেক দিনের একটা স্বপ্ন বলতে পারো। মানে আমার বয়স যদি 28 হয়, তো 28 মানে আমার যবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকেই আমার এই স্বপ্নটা। বিশেষ করে বিয়ের পর থেকে তো আরও বেশি, এই 10 বছর ধরে। এর জন্য যে আমি কত কিছু স্যাক্রিফাইস করেছি, হয়তো যেদিন এই জিনিসটা আমি পেয়ে যাব সেদিন তোমাদেরকে বলবো আমার কত শখ, আমি কত কিছু, মানে সব কিছু আমি সেভিংস করেছি শুধু এই দিনটা দেখার জন্য। তো ফাইনালি খুব শীঘ্রই, তোমরাও মাঝে মধ্যে আমাকে অনেকে কমেন্টে বলো যে দিদিভাই তুমি কবে বাড়ি করবে, তুমি কবে বাড়ি করবে। সত্যি কথা বলতে একটা টাইম আছে, জানো তো, সব কিছুরই একটা টাইম আছে। সেই টাইমটা না আসলে কোনো কিছু হয় না। এই যে আমরা বলি না যে জোর করে এটা করব ওটা করব, আমার মনে হয় অ্যাকচুয়ালি সত্যি কথা জোর করে কিছু হয় না। তো আমি বহরমপুরে শিফট হয়েছিলাম, যখন আমি পাঞ্জাব থেকে চলে আসলাম তখনই ভেবেছিলাম বাড়ি করব, কিন্তু হয়নি। তো ফাইনালি মাত্র এটা 2026 চলছে। তো আমার খুবই ইচ্ছা যে 2026এই আমি বাড়িটা মানে শুরু করব, আর 2027 আমার এন্ট্রি হবে বাড়িতে। হ্যাঁ, ফাইনাল আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা বহরমপুরেই বাড়ি করব। তোমরা সবাই জানো আমার বহরমপুরে আমাদের দুটো জায়গা। প্রথম আমরা শর্মাপাড়াতে একটা জায়গা কিনেছিলাম, তো সেটা তো একদম কবরস্থানের পাশেই। তো ওই জায়গাটা না, এখন যেখানে আমি ভাড়া আছি, আমি অনেকবার তোমাদেরকে দেখিয়েছি, নেক্সট কোনো ভিডিওতেও তোমাদেরকে দেখিয়ে দেবো। এই জায়গাটাতেই আর কি সমস্ত আমাদের পেপারস এখন রেডি চলছে। আর আজকে আমরা একটা বিশেষ কাজের জন্য ওখানে যাব। সব কিছু ভালোভাবে হয়ে যাক, তোমরা আশীর্বাদ করো যে এই দিনটা যেন আমার আর যেন কোনো বাধা না আসে। মানে ভগবান আমাকে, জানি সব কিছু আমার ভালোর জন্যই করে, তো চাই যে এবার যেন আর কোনো বাধা না আসে। মানে সত্যি কথা বলতে আমি এবার একটু আমার নিজের মাথা গোঁজার জন্য একটু বাসস্থান চাই, আমার নিজের একটা ঘর হোক যেটাকে আমি নিজের মনের মতো করে সাজিয়ে রাখবো। ওই যে তোমাদেরকে বললাম না, জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করেছি, এটা শুধু আমি জানি আর আমার হাজব্যান্ড জানে, আদারওয়াইজ আর কেউ জানে না। এমনকি মা বাবা কি, মানে কেউই না, এগুলো পুরোপুরি আমাদের একটা দুজনের একটা ব্যাপার। তো দেখো এখন চা করে আমার বড় চলে যাবে 2-1 দিনের মধ্যে। আমার মনটা সত্যি ভীষণই খারাপ, মানে এত খুশির মধ্যেও যেন খুব দুঃখ লাগছে। তো বলছে আবার খুব তাড়াতাড়ি এবার ছুটিটা চলে আসবো, তুমি মন খারাপ করো না। তো আজকে তোমাদেরকে একটু ঘি বানানোর প্রসেসটা আমি দেখাই। আমি সচরাচর ঘি বানাই না, আমার মেয়ে দুধ খায় না। 500 গ্রাম করে দুধ নেওয়া হয় আমার পুচকুটা পেটে থাকতে। তখন তো দুধ খেতাম, হয়ে যাওয়ার পরেও ডক্টর আমাকে সাজেস্ট করেছিল যে আমার ক্যালসিয়ামের প্রবলেম, আমি যেন দুধ খাই। তো তার জন্য 500 করে দুধ নেওয়া হতো। ক্রিমটা তুলে নিলে না দুধের, সেই ঘি মানে দুধের আর কোনো গুণ থাকে না। তো দুদিন ধরে আমি ভাবলাম চাই তো খাচ্ছি, আর চায়ে দুধ জাল দিয়ে তো চাই করি, কোনো জল দিই না, প্রচণ্ড সর পড়ে যায়, ছাঁকতে অসুবিধা হয়। ভাবলাম একটু ক্রিমটা তুলে নিই। তো ক্রিমটা তুলে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছ ঘি করতে দিয়েছি। ভেবেছিলাম ফেলেই দেবো, তারপরে মনে হলো 50 গ্রাম মতো ঘি হবে, কি হবে ফেলে দিয়ে, ফালতু ফালতু করি। ক্রিমের ঘি কিন্তু বানানো ভীষণ সহজ। দুধটাকে ঢেলে রেখে দেবে, ক্রিমটাকে উপরে পুরো একদম জমে যাবে, তারপরে কাত করে দুধটাকে ছেঁকে নিয়ে ক্রিমটাকে একটা বাটিতে 4-5 দিন জমালেই, যেহেতু আমাদের গরুর দুধটা খুবই ভালো দেয় এই কাকুটা, তো আমাদের 4-5 দিন জমালেই কিন্তু 50 করে ঘি হয়ে যাবে। তো এই রকমভাবে কড়া পাকে ঘিটাকে করতে হবে। তারপরে একটা কাপড় দিয়ে, সুতির কাপড় দিয়ে এটাকে ছেঁকে নিতে হবে, তাহলে আর নিচে কোনো কাট পড়বে না। আর গন্ধটা জাস্ট বেরিয়েছে, মানে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ঘরের ঘি একটা অরিজিনাল জিনিস তো আলাদা। তো আমি ভাবছি আমার এবার থেকে দুধ নিলে আমার ছেলেকে খাওয়ানোর জন্য, মানে ছেলেকে যখন থেকে ঘি খাওয়ানো স্টার্ট করব তখন থেকে কিন্তু আমি ঘরে একটু করে ঘি বানাবো, কারণ বাইরের ভেজালটা খাওয়ানোর থেকে আমার মনে হয় ঘরে হোমমেড বানিয়ে ওকে একটু খাওয়ানো ঠিক আছে। তো এখানে দেখো সবাই কচুরি খেয়েছে, কচুরি না এটা অ্যাকচুয়ালি ডালপুরি। তো আমিও একটু খেয়ে নিলাম, খেয়ে দিয়ে নিয়ে দুপুরে রান্নাবান্নার দিকে যাব। তো মাঝখানে আর অনেকটা টাইম হয়ে গেছে, আমি একদমই ভিডিও করার সুযোগ পাইনি আজকে। ওই যে বললাম অনেক কাজ আছে, তোমরা ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে। তো এখানে হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে আর কি সব একটা রসা করব, বেগুন টেগুন কাঁচা কলা সব বড়ি টড়ি দিয়ে, আর মাছটা একটু শুধুই করেছি। আগের দিনের চাটনি আছে। এখন না বসে বসে আর ঘন্টাখানিক ধরে রান্না করতে আমার ইচ্ছা করে না, কেন জানো? বাবারে তোমাকেই দেব, তোমার জন্যই করেছি, এটা তোমার জন্যই করেছি। আজকে আমার সোনা পাপা চলিত খাবে গো, চলিত খাবে গো। বলে বাবলে, দেখি 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 দেখি
ও বাবা, তেত্তি তেত্তি বাবা, তেত্তি তেত্তি, খুব তেত্তি, খুব তেত্তি। হা করো, হা করো, হা করো, হা করো, হা করো। খাও 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 বাবা, খাও। হ্যাঁ হ্যাঁ, এটা তোমারই তো। তো এটা হচ্ছে গঙ্গার ধার, আর এখানে মানে ভাবলাম অহনাদেরকে নিয়ে একটু ঘুরতে আসি। ভীষণই সুন্দর মনোরম একটা পরিবেশ। বুঝতে পারলাম যে আমরাই খালি বিয়ে করে এখানে ভুল করে চলে এসেছি, সবাই এখানে বিয়ে না করেই আসে। আমাদের বহরমপুরেই মোহন মলের পাশে নন্দন বলে একটা হোটেল আছে। ওই হোটেল থেকে একটু এগিয়ে গিয়ে একটা স্কেচ বলে একটা দোকান আছে। তো এখানে ড্রয়িংয়ের A to Z সমস্ত কিছু পাওয়া যায়। আমার মেয়েরও কিছু দরকার ছিল, তার জন্য এসেছিলাম এখানে। তো মানে এভরিথিং, সমস্ত কিছু পাওয়া যায় আর কি। তো তারপরে দেখো পুচু আবার এদিকে ঘুমিয়ে গেল। ওকে কোলে করে নিয়ে এইভাবে ঘুমিয়ে গেলে না পুরো বডিটাকে ছেড়ে দেয়, ভীষণ প্রবলেম হয়। তো সো এই দেখো এখানে লেখা আছে আই লাভ বহরমপুর, বাট আই ডোন্ট লাইক দ্য বহরমপুর সিটি। ইট ইজ ভেরি কিউরিয়াস or very bad of the world. If not taken bad. এখন এখানে লেখা আছে আই লাভ বহরমপুর, কিন্তু আই ডোন্ট লাভ বহরমপুর। আমার ভালোই লাগে না বহরমপুর। হ্যাঁ, আসলে বহরমপুর মানে যে ওর অপছন্দের জায়গা, ও পছন্দ করে না ব্যাপারটা এরকম না। ও মনে করে যে বহরমপুরে থাকা মানে আমার পড়াশোনা, সমস্ত কিছু ডিসিপ্লিনের মধ্যে থাকতে হয়, ঘরের বাইরে বেরোতে পারে না, গ্রামের মতো মানে সারাদিন খেলে খেলে বেড়াতে পারে না। ওই জন্য ব্যাপারটা আর কি এরকম। ছোটোর থেকে যেহেতু খোলামেলা পরিবেশে মানুষ, তো এটা হওয়াটাই স্বাভাবিক একদম। মানে কি বলবো আর কি, বাঁধা গরু ছাড়া বেরিয়ে। তো দেখো আমরা একটুখানি মোহনমলে এসেছিলাম, আজকেও এসেছিলাম। তো সেখান থেকে ঘুরে এখানে একটা রেস্টুরেন্টের মধ্যে ঢুকেছি, আর অর্ডার করেছিলাম ফিশ কাটলেট, ভেটকি কাটলেটটা, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের কপালে নেই, ফুরিয়ে গেছিলো। তার জন্য চিকেন কাটলেট খেতে হলো। চিকেন কাটলেটের টেস্টটা যে অতটাও বেটার ছিল তা না। দাম ছিল 50 টাকা করে। আর নিয়েছিলাম বাটার নান। দাদাভাই যেহেতু চিকেনটা খায় না, তো আমরা চিকেন ভর্তা নিয়েছিলাম। আর দাদাভাইয়ের জন্য পনির নেওয়া হয়েছিল। সবাই মিলে মিলেমিশে খেয়েছিলাম। মনে হয়েছিল বাড়িতে গিয়ে আবার খাবার দাবার কখন বানাবো, ঘুরতে ঘুরতে অনেকটা রাত হয়ে গেছে। আর খাবারগুলো কিন্তু টেস্টের দিক থেকে মোটামুটি কি বলবো, আমরা একটু স্পাইসি খাবার পছন্দ করি তো, আর এগুলো একদমই মিষ্টি মিষ্টি টাইপের খাবার ছিল। টেস্টের ব্যালেন্সটা ঠিকই ছিল। চিকেন ভর্তা নাকি মিষ্টি মিষ্টিই হয়, ওরা আর কি আমাদেরকে যেটা বলো। আমি কিন্তু সত্যি কথা বলতে ফার্স্ট টাইম চিকেন ভর্তাটা ট্রাই করলাম। রেস্টুরেন্টে যতবার খেতে এসেছি চিকেন কষাই খেয়েছি আর কি, ঝাল ঝাল চিকেন কষা। তো ওই যে তোমাদেরকে বলেছিলাম যে একটা বড় স্বপ্ন পূরণ হতে চলেছে, তো সেটাই হচ্ছে এটা। আস্তে আস্তে তোমাদেরকে সমস্ত কিছু আপডেট মানে দেবো আর কি। তো এটা ছোট্ট একটা কী বলবো শেয়ার করলাম। তো মনে অনেক চিন্তা, অনেক ভয়, মুখটা দেখে বুঝতেই পারছো, আর ভয়টা হওয়াটাই স্বাভাবিক। আর কোনো দেখবে একটা ভালো কাজে যেতে গেলে অনেক বাধা বিঘ্নতা আসে, আমি দেখেছি এটা। হ্যাঁ, তো আমরা যখন বাড়ি থেকে বেরোই প্রচণ্ড মেঘ, মানে আমার হাজব্যান্ড বলেছে আজকে আমি যাবো, তো যাবোই, ঠিক আছে, কিছু করার নেই। তো বৃষ্টির মধ্যে হালকা বৃষ্টি পড়ছিল, তখনই আমরা এসেছি। সমস্ত কাজ টাজ করে যখন ফিরছি তখনও বৃষ্টি। তো এমন সময় গেটটা পড়েছে না পুরো একদম, দেখতেই পাচ্ছ। আমি আবার এসে এইখানে একটা চালার মতো ছিল, চালার তলায় দাঁড়ালাম, কারণ এই বৃষ্টিটা মাথায় পড়লে প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা করবে। এই সাইডে এসে দাঁড়ালাম, আর আমার বর ভিজছিল। আমার বরকে বললাম তুমিও বাইকটা স্ট্যান্ড করেছো, তারা বললো না না ঠিকই আছে, এক্ষুনি ট্রেন চলে আসবে, তখন আবার প্রবলেম হয়ে যাবে, যেহেতু বুঝতেই পারছো প্রচণ্ড জ্যাম আছে। তো দেখতে দেখতে ট্রেনও চলে এসেছিলো, আর আমরা বাড়ি গিয়ে ফ্রেশ হলাম। বুঝতেই পারছো ভিজে গেছিলাম। খুব একটা বেশি দূর না, বাড়ি থেকে কাছেই 2-3 কিলোমিটারের মধ্যে। তো চলো টাটা, বাই বাই।